আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো আর শুনতে চলে এসেছো তোমাদের অতি পছন্দের পরিবার, অতি পরিচিত পরিবার ভৌতিক কথা। আজকে তোমরা যে ঘটনাগুলো শুনবে না, তোমাদের এত ভালো লাগবে যে তোমরা নিজে থেকেই কমেন্ট করবে যে এরকম টাইপের ঘটনা আরও যদি থাকে শোনানোর জন্য। এতটাই আমারও ভালো লেগেছে। খুব ইউনিক ঘটনা, আগে ভৌতিক কথা পরিবারে কখনো আসেনি। তো ওই জন্যই বলছি তোমরা সিট বেল্ট বেঁধে নাও, চুপটি করে বসে পড়ো। কী নিয়ে ঘটনা সেটা আমি একটু বলে স্পয়লার দেব না, তবে 3টি ঘটনা আছে এবং 3টি ঘটনা অলৌকিকও এর মধ্যে ঘটনা আছে, তোমাদের বলে দিচ্ছি। আশা করছি তোমাদের ভালোই লাগবে। চলো আর কথা না বাড়িয়ে হেডফোনটা লাগিয়ে নাও, এবার আমরা শুরু করে দিচ্ছি আজকের প্রথম ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুজন, তোমার চ্যানেলের একনিষ্ঠ শ্রোতা। প্রায় প্রতিটা ঘটনাই শুনেছি, কিন্তু আজ যে ঘটনাটা তোমাকে লিখছি সেটা আমার জীবনের এমন একটা অধ্যায় যে আমি যতদিন বাঁচব ভুলতে পারবো না। ঘটনাটা 2018 সালের অক্টোবর মাসের কথা। আমি তখন মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রামে থাকতাম। গ্রামটার চারপাশ জঙ্গল, ধানক্ষেত আর কাদামাটির রাস্তা দিয়ে ঘেরা। দূরে নদী বয়ে গেছে, আর সেই নদীর পার ঘেঁষে একটা পুরনো শিব মন্দির, যেটা নাকি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, এখন প্রায় ধসে পড়েছে। গ্রামের মানুষ বলে সেই মন্দিরে আগে পুজো হতো, কিন্তু এখন আর কেউ যায় না। শুধু শ্রাবণ মাসে কিছু সাহসী যুবক দুধ নিয়ে যায় ভোরবেলায়। ছোটবেলায় শুনতাম ওখানে রাতের দিকে নাকি কেউ আসে, কিন্তু আমি এসব কথাই বিশ্বাস করতাম না। আমি তখন গ্রামের স্কুলে টিউশন পড়াতাম, তাই সন্ধ্যের পরই ছাত্রদের বাড়ি যেতাম। সে অভ্যাসই একদিন আমার জীবন পাল্টে দেয়। সেদিন সোমবার, সকাল থেকেই হালকা বৃষ্টি পড়ছিল। বিকেল নাগাদ বৃষ্টি থেমেছিল, কিন্তু চারপাশ কুয়াশায় ঢাকা। আমি ঠিক করলাম আমার শেষ ছাত্র অর্ণবের বাড়ি পড়াতে যাব। ওদের বাড়ি সেই মন্দিরের দিকেই। প্রায় 8 কিলোমিটার ভেতরে যাওয়ার আগে অর্ণবের মা বলেছিল, সুজন আজ আর যেও না, ওদিকে রাস্তাটা ভালো না, আজ আমার মনটা চাইছে না। আর লোকজন বলছে মন্দিরের সামনে নাকি কিছু দেখা গেছে। আমি তো হেসে উড়িয়ে দিলাম। গ্রামে এসব গুজব নতুন কিছু নয়। রাত 8টা নাগাদ পড়ানো শেষ করে বেরোলাম, হাতে ছোট টর্চ। চারপাশে ঝিঝি পোকা ডাকছে, দূরে কুকুরের ঘেউ ঘেউ, বাতাসে ভেজা মাটির গন্ধ। রাস্তার কাদা পেরিয়ে বাঁশবনের ভেতরে ঢুকলাম। এই বাঁশবনই মন্দিরে যাওয়ার একমাত্র পথ। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ হাঁটছে। প্রথমে ভাবলাম হয়তো কোনো গ্রামবাসী, কিন্তু দূরেই দেখলাম কেউ নেই। টর্চের আলো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম। সবচেয়ে ভয়ঙ্কর নীরবতা। শুধু বাতাসে বাঁশের ডগাগুলো দুলছে, যেন ফিস ফিস করে কথা বলছে। হাঁটতে থাকলাম। ঠিক তখনই পেছন থেকে খুব ভারী একটা নিঃশ্বাস ফেলার শব্দ এলো, যেন কেউ আমার একদম গায়ের কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে। আমি থেমে গেলাম। কানের কাছে শুনতে পেলাম একটা ফিস ফিস আওয়াজ, খুব নিচু গলায়। তো বলছে, থামো, ওইদিকে যেও না। আমি ভয়ে ঘুরে দাঁড়ালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। টর্চটা হঠাৎ নিভে গেল। আমি সেটাকে ঝাঁকাতে লাগলাম, আলো এলো না। ফোনটা বের করে ফ্ল্যাশ লাইট জ্বালাতে চাইলাম, কিন্তু ফোনেও আলো জ্বলল না, যেন হ্যাং হয়ে গেছে। ভেতরে ভেতরে বুকটা ধরফর করতে লাগলো। ঠিক তখনই বাঁশবাগানের ওপারে কিছু নড়াচড়া দেখলাম। টর্চ ছাড়া অন্ধকারে শুধু একটা অবয়ব বোঝা গেল, যেন একটা মহিলা দাঁড়িয়ে আছে। ওর গায়ে নোংরা রং চটে যাওয়া একটা শাড়ি, যা বৃষ্টিতে ভিজে শরীরে লেগে আছে। মুখটা ভেজা চুলে ঢাকা, চোখগুলো অদ্ভুতভাবে উজ্জ্বল। আমি স্থির হয়ে গেলাম। মহিলাটা ধীরে ধীরে এগিয়ে এলো। তার পায়ের নিচে মাটির শব্দ হচ্ছিল না, কিন্তু গায়ের কাপড়ে জল টুপটুপ করে পড়ছিল। সে একদম আমার সামনে এসে দাঁড়ালো, চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। তারপর খুব ধীরে বলল, ওখানে যেও না,
ওরা এখন জেগে উঠেছে। আমি থরথর করে কাঁপতে কাঁপতে বললাম, ওরা কারা? কিন্তু সে কোনো উত্তর দিল না, শুধু মাথা নাড়ল। তারপর তার ঠোঁটের কোণে কিছু নড়ল। মনে হলো সে হাসছে, কিন্তু সেই হাসিটা ঠান্ডা, শীতল, যেন মৃত্যুর মতো। আমি পেছাতে গেলাম, কিন্তু পা নড়ছিল না। হঠাৎ বাতাসে তীব্র দুর্গন্ধ ভেসে এলো, পচা মাটির, পুরনো ফুলের আর ধূপকাঠির গন্ধ মিশ্রিত। আমি দৌড়ে পালালাম বাঁশবনের দিক দিয়ে। তখন হালকা বৃষ্টি শুরু হয়েছে, কাদা ছিটকে পায়ে লাগছে, কিন্তু আমি থামিনি। কিছু দূর এসে দেখি শিব মন্দিরের দরজাটা হাত খোলা, ভেতর থেকে নীলচে আলো বেরোচ্ছে। আমি থেমে গেলাম। দূর থেকে তাকিয়ে দেখলাম ভেতরে কয়েকটা ছায়া নড়ছে, কেউ যেন দাঁড়িয়ে মন্ত্র পড়ছে। সেই শব্দটা আমার কানে খুব নিচু গলায় বাজতে লাগলো, ওম ওম ওম। আমার শরীর জমে গেল। হঠাৎ দেখি মন্দিরের ভেতর থেকে একটা মহিলা বেরিয়ে এলো, ঠিক সেই নোংরা শাড়ি পরা মহিলাটা, কিন্তু এবার তার মুখটা পরিষ্কার দেখা গেল। চোখ দুটো কালচে, মুখে হালকা হাসি, ঠোঁটের পাশে দাগ, আর গলায় লাল দড়ির মতো কিছু পেঁচানো। সে ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এসেছ? আমি তো বলেছিলাম না আসতে। আমি পিছিয়ে এলাম, কিন্তু হঠাৎ মনে হলো মাটির নিচে কিছু নড়ছে। আমার পায়ের নিচে কাদা ফেটে গেল। আমি ধপ করে বসে পড়লাম। চারপাশে জল ছিটকে পড়ল, কিন্তু জলটা ছিল কাদা আর কিছুর মিশ্রণ, ঘিনঘিনে পচা গন্ধ। আমি চিৎকার করে উঠলাম। ঠিক তখনই সব আলো নিভে গেল। অন্ধকারে শুধু একটা ফিস ফিস আওয়াজ শুনলাম, তুমি তো তাদের ডেকে এনেছ। তারপর হঠাৎ সব নিস্তব্ধ। পরের মুহূর্তে আমি নিজেকে রাস্তায় দেখতে পেলাম, ভিজে জামা কাপড়, হাতে কাদা, পায়ে ক্ষত। কিভাবে মন্দির থেকে ফিরে এলাম জানি না। বাড়ি পৌঁছে মা চমকে উঠলেন, বললেন, তুই কোথায় ছিলি? এখন তো রাত 1টা বাজে। আমি তখনও ঘড়ি দেখে অবাক। মনে হচ্ছিল আমি তো মাত্র 10টা মিনিট আগে বেরিয়েছি। মা বললেন, ওই মন্দিরের দিক থেকে আওয়াজ আসছিল, মনে হচ্ছিল কেউ কাঁদছে। আমি চুপ করেছিলাম, শুধু জ্বর জ্বর লাগছিল। পরদিন সকালে শুনলাম গ্রামের মানুষ ভোরবেলা মন্দিরের সামনে কিছু পচা ফুল, ভাঙা প্রদীপ আর ছাগলের রক্তের দাগ পেয়েছে। কেউ বলল রাতে কেউ বলি দিয়েছে, কেউ বলল মন্দিরটা আবার সক্রিয় হয়ে উঠেছে। কিন্তু আমার ভেতরে একটা কথা ঘুরছিল, যে মহিলাটাকে আমি দেখেছিলাম সে কে ছিল। আমি ভাবলাম অর্ণবের মায়ের কাছে যাই। অর্ণবের মা বলল, বছর 4 আগে ওই মন্দিরের পাশে একটা মহিলা আত্মহত্যা করেছিল। তার নাম ছিল তৃষা। স্বামী ছেড়ে চলে গিয়েছিল, তারপর নাকি রাতে ওই মন্দিরে গলায় ফাঁস দেয়। আমি হতভম্ব হয়ে গেলাম। অর্ণবের মা বলল, ওই শাড়িটা আজও নাকি বৃষ্টির দিনে দেখা যায়। কেউ ঠিক বোঝে না মানুষ না ছায়া। আমি কিছু বলিনি, কিন্তু তারপর থেকে আমি আর কখনো সন্ধ্যের পর বাঁশবনের দিকে যাইনি। মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে কানে ফিস ফিস শব্দ শুনি, ওরা জেগে উঠেছে। মাঝে মাঝে জানলার বাইরে দাঁড়িয়ে দেখি দূরে কুয়াশার মধ্যে একটা মহিলা, গায়ে ভেজা নোংরা শাড়ি, চুপচাপ তাকিয়ে আছে আমার দিকে। আমি চোখ মুছে দেখি কিছুই নেই। এরপর থেকে গ্রামের লোকেরা মন্দিরের চারপাশে দেওয়াল তুলে দিয়েছে, কেউ যেতে সাহস করে না। গত বছর আমি শেষবার গিয়েছিলাম গ্রামে, তখনও মন্দিরের দিকের বাঁশবনের পাশে একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছিল। পাখিরা ওই দিকে উড়ে যায় না, গরুরাও থেমে যায়। আমি দাঁড়িয়ে দেখছিলাম, মনে হচ্ছিল কেউ আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি ঘুরিয়ে তাকিয়ে কাউকে দেখিনি, কিন্তু সেই ভেজা গন্ধটা আবার নাকে এলো। আমি জানি না এটা কল্পনা না বাস্তব, কিন্তু তখনও মাটির ওপরে থাকা একটা ছেঁড়া ন্যাকড়া কাপড়ের টুকরো মনে হচ্ছে চোখে পড়ল। হয়তো এটা আমার মনের ভুলও হতে পারে। জানি না ওটা কে ছিল, মানুষ না অন্য কিছু। বাট আমি বুঝে গেছি অমিতদা, কিছু জিনিস আছে যেগুলো আমাদের বোঝার বাইরে। তুমি এই ঘটনাটা যদি তোমার শ্রোতাদের শোনাও, শুধু এইটুকু বলো, কখনো কখনো অন্ধকার শুধু আলো না থাকায় হয় না। অন্ধকার হয় কারণ সেখানে কেউ থাকে, যাকে দেখা যায় না, কিন্তু সে তোমার দিকে তাকিয়ে থাকে। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই শুনিও।
তো বন্ধুরা, এই ছিল আজকের প্রথম ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। এরকম রহস্যময় ঘটনা শুনতে দারুণ লাগে, তাই না? আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। যাই হোক, তোমরা যারা এখনও লাইক, কমেন্ট আর শেয়ার করোনি তারা তাড়াতাড়ি করে দাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব কি না, তাদের বলবে একদম দেরি না করে ঘটনাটা শেয়ার করে দাও। চলো এবার আমরা শুরু করে দেব পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অভিজিৎ, বীরভূম জেলার একদম প্রত্যন্ত একটা গ্রাম থেকে লিখছি। অনেক বছর হলো তোমার ভৌতিক কথা শুনছি। ভাবিনি কোনোদিনও আমিও এমন একটা ঘটনার অভিজ্ঞতা তোমার কাছে লিখব, যেটা আজও মনে পড়লে শরীরের লোম খাড়া হয়ে যায়। ঘটনাটা পুরোপুরি সত্য। প্রায় 6 বছর আগের কথা। তখন আমি কলেজে পড়ি। গ্রীষ্মের ছুটিতে গ্রামে ছিলাম। আমাদের গ্রামটা খুব ছোট, 50টা বাড়ি হবে বড়জোর। চারিদিক জঙ্গল আর ধান খেতে ঘেরা। গ্রামের এক প্রান্তে একটা পুরনো জমিদার বাড়ির ধ্বংসাবশেষ আছে, আর তার পেছন দিকেই একটা বড় পুকুর, নাম পানবাগানের পুকুর। লোকজন এখন আর ওই পুকুরে নামে না, কারণ রাতের দিকে ওখানে আলো জ্বলে ওঠে, কারোর গলা শোনা যায়, আবার কখনো সাদা লাল পেরে কাপড় পরা মেয়ে দেখা যায়। অনেকেই বলে ওই পুকুরে কেউ আগে আত্মহত্যা করেছিল, ওই বছর 15 আগে। কিন্তু আবার বলে ওটা কোনো অভিশপ্ত জায়গা। কিন্তু গ্রামের তরুণেরা কেউ এইসব কথায় তেমন পাত্তা দিত না বা বিশ্বাস করে না। সেদিন ছিল শ্রাবণের মাঝামাঝি। সন্ধ্যে থেকেই আকাশে মেঘ করেছিল। গ্রামের বাজার থেকে আমি আর আমার বন্ধু রাজা ফিরছিলাম। হঠাৎ বৃষ্টি নেমে গেল প্রবলভাবে। তাই আমরা ছুটে আশ্রয় নিলাম ওই জমিদার বাড়ির ভাঙা দালানের ছায়ায়। দালানটার ছাদ ভাঙা, কিন্তু একটা দিক এখনও টিকে আছে। পুরনো খোদাই করা পাথরের স্তম্ভে এখনও মসের গন্ধ। চারপাশে নিস্তব্ধতা, শুধু বৃষ্টির টুপটাপ শব্দ আর দূরে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। রাজা বলল, এই বৃষ্টিটা থামলে পুকুর ঘাট দিয়ে শর্টকাটে চলে যাব। আমি বললাম, ওই দিকে যাব না রে, রাতে ওখানে যা যা হয় বলে তুই জানিস তো। রাজা হেসে উঠল, বলল, ওর ওইসব বাজে কথা। আমি কালো গিয়েছিলাম, কিচ্ছু হয়নি। আমি কিছু বলিনি, কিন্তু তখন বুঝতে পারিনি ওই রাতে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে চলেছে। বৃষ্টি থামল প্রায় আধ ঘন্টা পরে। আকাশে একটু মেঘ ফাঁক করে চাঁদ উঠেছে, চারপাশে হালকা কুয়াশা। রাজা জোর করে বলল, চল না, ওই পথেই যাই, সময়টা কম লাগবে। আমরা দুজনে ছাতা মাথায় নিয়ে এগোলাম পুকুরের দিকেই। পথটা পিচ্ছিল, গাছের পাতার ফাঁকে ফাঁকে জল পড়ছে টুপটাপ করে। দূরে পুকুরের দিক থেকে হালকা আলো দেখা গেল। মনে হলো কেউ একটা লণ্ঠন জেলে বসে আছে। আমি থেমে গেলাম। রাজা বলল, কিসের আলো রে ওটা? আমি বললাম, জানি না, ওইদিকে তো কেউ যায় না। তবুও আমরা দুজনে কৌতূহল বশতে এগোলাম। পুকুরের ঘাটে পৌঁছে দেখি সাদা শাড়ি পরা একটা মেয়ে হাঁটু সমান জলে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা কাঁসার বাটি। সে সেটাতে কিছু একটা করছে, যেন জলে কিছু দিচ্ছে। আমি তো জমে গেলাম। রাজা বলল, ওকে। আমরা ডাকলাম, কে আপনি? কিন্তু কোনো উত্তর এলো না। মেয়েটি মাথাটা আস্তে করে ঘুরিয়ে তাকালো আমাদের দিকে। চাঁদের আলোয় মুখটা দেখা গেল। চোখ দুটো একেবারে ফাঁকা, ঠোঁটে কোনো রং নেই, মুখে কোনো ভাব নেই, যেন কেউ প্রাণহীন দেহ নিয়ে দাঁড়িয়ে আছে। রাজা বলল, চল পালাই। কিন্তু ঠিক তখনই মেয়েটি কাঁসার বাটি ছুঁড়ে দিল জলের ওপর। অদ্ভুতভাবে বাটিটা ভেসে উঠল বাতাসে। আমার বুক ধরপড় করে উঠল। তারপর যেন কেউ জলের নিচ থেকে পাথর ছুঁড়ে মারল আমাদের দিকে। জল ছিটে নয়, আসলেই কিছু উড়ে এলো। আমরা দৌড়ে পালালাম, পেছনে তাকাইনি একবারও। গ্রামমুখ দৌড়তে দৌড়তে মনে হচ্ছিল কেউ আমাদের পেছনে আসছে নিঃশব্দে। সেই রাতে আমি ঘুমোতেই পারিনি। জানলার বাইরে চাঁদের আলো পড়ছিল, আর মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে বাইরেই, আমার ঘরের ঠিক সামনেই। পরদিন সকালে রাজাকে দেখতে পেলাম। ওর মুখ ফ্যাকাশে, চোখ লাল। ও বলল, রাতে ঘুমোতে পারিনি রে, স্বপ্নে দেখেছি ওই মেয়েটা দরজার সামনে দাঁড়িয়ে হাসছে। আমি বললাম,
এসব ভাবিস না, মাথাটা গরম হয়ে গেছে। কিন্তু রাজা কিছুতেই শান্ত হতে পারছিল না। পরের দিনে একই কথা বলল। রাতে আবার ওকে দেখেছে। এবার ওর শরীর খারাপ হতে লাগলো, জ্বর, কাঁপুনি, ঘুমে চিৎকার। গ্রামের ওঝাকে ডাকা হলো। ওঝা এসে ধূপ ধুনো জেলে বলল, ওরা যাকে দেখেছে সে মানুষ না। ওই পুকুরে বছর 15 আগে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। নাম ছিল বাসন্তী। শোনা যায় তার প্রেমিক তাকে প্রতারণা করে অন্য মেয়েকে বিয়ে করেছিল, আর বাসন্তী সেই রাতেই ওই পুকুরে নিজের গলায় ওড়না পেঁচিয়ে ঝাঁপ দিয়েছিল। তারপর থেকে কেউই ওখানে রাতে যায় না। রাজা এসব শুনে চুপ করে গেল, কিন্তু তার শরীর যেন দিন দিন ভেতর থেকে শুকিয়ে যাচ্ছিল। একদিন ওর মা বলল, রাতেও ঘুমের মধ্যে উঠে জানলা খুলে বাইরে তাকিয়ে থাকে, বলে ওই দিদিটা আমাকে ডাকছে। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। ওঝা আবারও এলো, আরও কিছু মন্ত্র পড়ল, দরজায় লাল সুতো বেঁধে রাখলো, কিন্তু কোনো ফল হলো না। একদিন সকালে শুনলাম রাজা নিখোঁজ। সারা গ্রাম খুঁজেও পাওয়া গেল না। সন্ধ্যের পর খবর এলো ওর লাশ পাওয়া গেছে সেই পুকুরেই। চোখ খোলা, মুখে হালকা হাসি, আর পুকুরের ঘাটে ভাসছে একটা কাঁসার বাটি। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। সেই রাতেই পুকুরের চারপাশে লোকজন জড়ো হলো। ওঝা এলো, মন্ত্র পড়তে লাগলো। একদিন সকালে শুনলাম রাজা নিখোঁজ। সারা গ্রাম খুঁজেও পাওয়া গেল না। সন্ধ্যের পর খবর এলো ওর লাশ পাওয়া গেছে সেই পুকুরেই। চোখ খোলা, মুখে হালকা হাসি, আর পুকুরের ঘাটে ভাসছে একটা কাঁসার বাটি। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। সেই রাতেই পুকুরের চারপাশে লোকজন জড়ো হলো। ওঝা এলো, মন্ত্র পড়তে লাগলো। হঠাৎ পুকুরের জল থেকে এক ঝলক ঠান্ডা হাওয়া এলো, আর সবাই শুনল কারো গলা, তুই প্রতিশ্রুতি ভেঙেছিস। কে বলল কেউ জানে না, কিন্তু সবাই শুনেছে। তারপর থেকে কেউই ওই পথে যায় না। আমি কিছুদিনের মধ্যেই গ্রাম ছেড়ে চলে আসি শহরে পড়াশোনা করতে, কিন্তু এই রাতটার স্মৃতি মুছতে পারিনি। মাঝে মাঝে রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, মনে হয় কেউ জানলার ওপারে দাঁড়িয়ে থাকে। একবার একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। আমি তখন শহরেই। গভীর রাতে হঠাৎ দরজায় টোকার শব্দ। খুলে দেখি কেউ নেই, কিন্তু দরজার সামনে ভেজা ছাপ, যেন কোনো শাড়ির ভাঁজের জল পড়েছে। আমি তখনই বুঝেছিলাম ওটা শুধু ওই পুকুরে নয়, তারা এখন আমার ছায়ার মধ্যেও ঢুকে গেছে। বছর 2 হলো আমার গ্রামের দিকে যেতে হয়েছিল এক আত্মীয়ের বিয়েতে। তখনও ভেবেছিলাম ওইসব পুরনো কথা, এবার গেলে কিছুই হবে না। কিন্তু রাতে বিয়ের বাড়ি থেকে ফেরার পথে হঠাৎ শুনলাম দূরে কোনো পুকুরের দিক থেকে মেয়ের হাসির শব্দ ভেসে আসছে। সবাই তখন গান বাজনায় ব্যস্ত। কেউ কিছু শুনল না, শুধু আমিই শুনলাম স্পষ্ট ঠান্ডা একটা হাসি। পরদিন সকালে গ্রামের লোকজন জানালো আগের রাতে বৃষ্টি হচ্ছিল, আর কেউ নাকি আবার আলো জেলে উঠতে দেখেছে পুকুর ঘাটে। সেই আলো নাকি ধীরে ধীরে মানুষের আকার নিয়েছিল। গ্রামের মানুষ ভয় পেয়ে আবার পুকুরের চারপাশে গাছ লাগিয়ে ঘিরে দিল। তারপর থেকে ওদিকে কেউ আর যায় না, কিন্তু মানুষকে আটকানো যায় না। কিছু কিশোর ছেলে একদিন চ্যালেঞ্জ নিয়ে গেল ওই পুকুরে, মোবাইলে ভিডিও তুলবে বলে। পরদিন সকালে 3 জনের মধ্যে একজনের শরীর অজ্ঞান অবস্থায়, আরেকজনের মুখ বন্ধ হয়ে গেছে, একটাও কথা বলতে পারছে না। ওরা বলেছিল পুকুরের জলে কারোর মুখ দেখা গিয়েছিল, সাদা শাড়ি পরা এক মেয়ে, ঠোঁটে সেই একই নির্লিপ্ত হাসি। আমি সেদিন শুনে শিউরে উঠেছিলাম। এরপর আমি আর কখনো ওই গ্রামে যাইনি। এখন শহরে থাকি, চাকরি করি, কিন্তু মাঝে মাঝে রাতে বৃষ্টি পড়লে মনে হয় কেউ দরজায় টোকা দিচ্ছে। আমি এখনও আলো নিভিয়ে ঘুমোতে পারি না। দরজায় পর্দা সরালে মনে হয় বাইরে কেউ তাকিয়ে আছে আমার দিকে। আমার মা বলে ঘুমের মধ্যে আমি নাকি মাঝে মাঝে বলি, তুই ডেকেছিস, আমি যাচ্ছি। অমিতদা, আমি জানি না এটা ভূত ছিল নাকি আমার কোনো মানসিক বিভ্রম, কিন্তু আমি জানি আমি যেটা দেখেছি সেটা বাস্তব। যেদিন রাজা মারা গিয়েছিল সেদিন রাতে আমি স্বপ্নে দেখেছিলাম ওর পাশে সেই মেয়েটা বসে আছে, চুলে হাত বুলিয়ে বলছে, তুই তো প্রতিশ্রুতি দিয়েছিলিস। আমি চিৎকার করে উঠে বসেছিলাম। তারপর থেকে ওই স্বপ্ন বারবার দেখি। মাঝে মাঝে মনে হয় ওরা এখনও আছে পুকুর ঘাটে, জলের তলায়। প্রতি বছর শ্রাবণের রাতে বৃষ্টি হলে গ্রামবাসীরা বলে পান বাগানের পুকুরের ধারে সাদা আলো জ্বলে ওঠে, কারোর গলার আওয়াজ ভেসে আসে। কেউ কেউ বলে সেই রাজাকেও এখন ওখানে দেখা যায়, সাদা পাঞ্জাবি পরে, কারোর দিকে তাকিয়ে থাকে নিঃশব্দে। আমি আজ আর ওই পথে যাই না,
বলতে পারো আমি সেই গ্রামের রাস্তায় ভুলে গেছি, সেদিক আর যাওয়ার সাহসও করি না। দাদা, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। আর তোমাকে আমি বলি, এই ঘটনার এক শিগেও কিন্তু মিথ্যে নয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের দ্বিতীয় ঘটনা। আশা করছি এই ঘটনাটিও তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব কিনা তাদের বলবো একদম দেরি করো না, নির্দ্বিধায় পাঠিয়ে দাও। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি দেবব্রত। আমাদের গ্রামটা নদীর ধারে, খুবই শান্ত আর নিলিবিলি একটা জায়গা। তবে এই শান্ত গ্রামের এক কোণে আছে এক পুরনো মন্দির, যেটা নিয়ে আমরা ছোটবেলা থেকে নানান রকম গল্প শুনে বড় হয়েছি। কথিত আছে এই মন্দিরের ঠাকুর নাকি নিজের হাতে গড়া নয়, এক রাতে নদীর জলে ভেসে এসেছিল সেই পাথরের মূর্তি। সেই থেকেই এখানে পুজো চলে আসছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এখনও পর্যন্ত কেউ জানে না সেই মূর্তি কিভাবে এলো, কারা আনলো, কিংবা কেন এর চারপাশে এত রহস্য লুকিয়ে আছে। আমি ছোটবেলায় যখন মায়ের সঙ্গে মন্দিরে যেতাম, দেখতাম ঠাকুর ঘরে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ে। সূর্যের আলো নয়, প্রদীপের আলোও নয়, এক অজানা আভা। পুরোহিতরা বলতো ওইটা ঠাকুরের মহিমা বেটা, কেউ ভয় পাস না। কিন্তু আমি জানতাম ওটার মধ্যে কিছু একটা আছে। একবার গ্রামের পুরুত মশাই বলেছিলেন, রাত্রিরে কেউ মন্দিরের ভেতরে থাকলে তার দেহে অসহ্য গরম লাগে, চোখে অন্ধকার নামে, মাথা ঝিমঝিম করে, তাই কেউ সাহস করে রাতে পুজো দেয় না। এইভাবেই বছর কেটে যাচ্ছিল। প্রায় 2 বছর আগে একটা ঘটনা ঘটে যায় যে আমার জীবনটাই বদলে দেয়। সেদিন আশ্বিন মাসের শেষ দিক, দুর্গাপুজোর পরদিন। মন্দিরের একপাশে নতুন পাকা ঘর তোলা হচ্ছিল পুজোর সামগ্রী রাখার জন্য। কাজ চলছিল সকাল থেকে। দুপুরবেলা রাজেন নামের একজন রাজমিস্ত্রি খাটছিলেন ছাদের ওপর। হঠাৎ সে চিৎকার করে ওঠে, বাঁচাও, বাঁচাও! আমরা দৌড়ে যাই, দেখি রাজেন মাটিতে পড়ে আছে, চোখ ফাঁকা, মুখে ফেনা, কারোর ডাক শুনছে না। ডাক্তার ডেকে আনি। সে শুধু বলল হৃদরোগের মতন হয়েছে, কিন্তু পালস স্বাভাবিক। অদ্ভুত ব্যাপার। পরদিন রাজেনের জ্ঞান ফিরে আসে, কিন্তু সে যা বলল সেটা শুনে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। রাজেন বলেছিল ছাদে কাজ করার সময় সে নিচের দিক থেকে একটা আওয়াজ শুনেছিল, কেউ যেন বলছে, থামো, থামো, এটা আমার ঘর। সে তাকিয়ে দেখে মন্দিরের গর্ভগৃহের দরজা আস্তে আস্তে খুলে যাচ্ছে, আর ভেতর থেকে একটা কালো ধোঁয়া বেরোচ্ছে। সেই ধোঁয়ার মধ্যে কারোর ছায়া আছে, মাথায় মুকুট, কিন্তু মুখটা দেখা যায় না। সেই ছায়া হাত তুলে ইশারা করে, আর রাজেনের শরীর শক্ত হয়ে যায়। তখনই সে নিচে পড়ে যায়। ডাক্তারেরা কিছুই বোঝাতে পারেনি। আমরা ভেবেছিলাম হয়তো সে রোদে কাজ করতে করতে হ্যালুসিনেট করেছে, কিন্তু এখানেই শেষ নয়। পরের সপ্তাহে মন্দিরের পেছনে থাকা পুরনো বটগাছের নিচে খনন কাজ চলছিল, কারণ পুরুত মশাই বলেছিলেন জলচৌকি বসাতে হবে। মাটি কাটার সময় হঠাৎ এক মজুরের কোদাল শক্ত কিছুর সঙ্গে ঠেকে। সবাই ভেবেছিল পাথর, কিন্তু না, ওটা একটা ধাতব বাক্স, পুরনো, মরচে ধরা। ভেতরে কিছু লালচে মাটি আর একটা ছোট তামার পাত, আর কিছু লেখা। সে লেখাটা কেউ পড়তে পারছিল না, কারণ অক্ষরগুলো ছিল খুব প্রাচীন, কোনো সংস্কৃত বা পালি ভাষার মতন। একজন স্কুলের মাস্টারমশাই বললেন এটা হয়তো তান্ত্রিক লিপি। সেই রাতেই অদ্ভুত একটা ঘটনা ঘটে। রাতে মন্দিরের আশেপাশে কুকুরগুলো একসঙ্গে হাউমাউ করে ডাকতে থাকে, যেন কারো উপস্থিতি টের পাচ্ছে। কিছুক্ষণ পর দেখা যায় মন্দিরের চারপাশটা কেউ খুলে রেখেছে, অথচ চাবি ছিল পুরুতের কাছে। ভেতরে গিয়ে দেখা গেল ঠাকুরের চোখের সামনে তামার পাতটা রাখা আছে, যেটা দুপুরে বাক্স থেকে বের করা হয়েছিল। কেউ রেখেছে, কিন্তু কে, কিভাবে, কেউ জানে না। এরপর থেকে গ্রামের লোকজন বলতে শুরু করলো ওই তামার পাতে আছে কোনো রহস্য। পরদিন সকালে পুরুত মশাই বললেন এই পাতটা শামেশ্বর ঠাকুরের আসল শক্তির চিহ্ন। ভুল করেও যদি একে কেউ নাড়ায় সর্বনাশ হবে। তিনি বললেন
ঠাকুরের মূর্তির নিচে আছে এই যন্ত্র, যেটা সারা মন্দিরের শক্তি ছড়িয়ে রাখে, কিন্তু সেটি মানুষের চোখে দেখা যায় না। কেউ যদি সেই যন্ত্রকে নষ্ট করার চেষ্টা করে, তার উপর নেমে আসে দেবতার ক্রোধ। প্রথমে না আমি এসব কিছু বিশ্বাস করিনি, কিন্তু এরপর যা ঘটল তাতে আমার ভিত কেঁপে যায়। সেই তামার পাত্রটা নিরাপদে রাখার জন্য আমরা সেটা পুরুতের ঘরে তালা দিয়ে রেখেছিলাম। রাতে প্রায় 3টার দিকে হঠাৎ এক বিকট শব্দে সবাই ঘুম থেকে উঠে পড়ে। দেখি পুরুতের ঘরে আগুন জ্বলছে। দৌড়ে গিয়ে দেখি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু আগুন যেন কারোর স্পর্শ ছাড়াই ছড়িয়ে পড়ছে। পরে দরজা ভেঙে ঢুকে দেখা গেল তামার পাত্রটা নেই, শুধু মেঝেতে ছাই, আর পুরুত মশাই অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে জ্ঞান ফেরার পর তিনি বলেন ঠাকুর নিজে এসে পাত্রটা নিয়ে গেছেন। আমরা সবাই হতবুদ্ধি হয়ে যাই। এরপর থেকে মন্দিরের সামনে প্রতি মাসের পূর্ণিমার রাতে এক অদ্ভুত আলো দেখা যায়। কারোর মতে ঠাকুরের আভা, কারোর মতে ওই দেবতার উপস্থিতি, কিন্তু আমার মনে হয় এর মধ্যেই লুকিয়ে আছে কোনো অলৌকিক শক্তি, যা মানুষ বোঝার ক্ষমতার বাইরে। গত বছর এক রাতে আমি নিজে দেখেছিলাম সেই আলো। আমি বাড়ি ফিরছিলাম প্রায় রাত 2টোর সময়। হঠাৎ দেখি মন্দিরের ভেতর থেকে একটা সাদা রশ্মি উঠছে, সরাসরি আকাশে চলে যাচ্ছে। চারপাশে পোকা মাকড়ের মতন কিছু উঠছে সেই আলোয়। আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি লুকিয়ে দাঁড়িয়ে দেখি একটা মহিলা সাদা শাড়ি পরে মন্দিরের ভেতরে ঢুকছে। কে ও? আমি আস্তে করে পেছনে যাই, কিন্তু ঠিক তখনই সেই আলোটা নিভে যায় আর চারিদিক নিস্তব্ধ হয়ে পড়ে। পরদিন সকালে গিয়ে দেখি মন্দিরের দরজায় রক্তের দাগ। কেউ বলে পশু বলি, কেউ বলে দেবতার ছোঁয়া, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই দিন থেকে আমার শরীর খারাপ করতে শুরু করে। প্রতিদিন রাতে স্বপ্নে দেখি একটা কালো মুখ আমার দিকে তাকিয়ে বলছে, তুমি যেটা দেখেছো সেটা গোপন রাখো। আমি ভয় পেয়ে যাই। পুরোহিত মশাই বললেন ঠাকুর রাগ করেছেন। আমাকে 3 দিন উপোস থেকে পুজো দিতে বলা হয়েছিল। সেই থেকে শরীরটা কিছু ভালো হয়েছে, কিন্তু আজও ওই মন্দিরের দিকে তাকাতে পারি না। গ্রামের মানুষ আজও বলে শ্যামেশ্বর ঠাকুরের আসল রূপ কেউ দেখতে পারে না, দেখতে গেলে মানুষ পুড়ে ছাই হয়ে যায়। অনেকবার লোকজন চেষ্টা করেছে রাতে মন্দিরে ঢুকতে, কিন্তু তারা হয় অসুস্থ হয়েছে নয় পাগল হয়ে গেছে। এখন কেউ আর সাহস করে না। ওই তামার পাতের কথাও কেউ বলে না। পুরোহিত মশাই বলেছিলেন ওই পাতের মধ্যে লুকিয়ে আছে দেবতার নিঃশ্বাস। আমি জানি না এসব কথার সত্যি কতটা, কিন্তু একটা কথা বলতেই পারি, যেদিন ওই তামার পাতটা দেখা হয়েছিল সেদিন থেকে গ্রামে এক অদ্ভুত ভারী নীরবতা নেমে এসেছিল। রাতে নদীর ধার দিয়ে গেলে মনে হতো কেউ যেন হাঁটছে, কেউ যেন মন্ত্র পড়ছে, আর হঠাৎ করেই বাতাস গরম হয়ে যেত। অনেকেই বলে ওটাই ঠাকুরের চলাফেরা। আমার নিজের মনে হয় ওই মন্দিরে এমন কিছু আছে যেটা বিজ্ঞান বা মানুষ কোনোদিনই বুঝতে পারবে না। আমি আজও যখন ওই পথ দিয়ে যাই মনে হয় ঠাকুরের চোখ দুটো আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আমি এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিই। আমি লিখেছি যেন মনে হচ্ছে ঘটনাটা এর আগের বছরেরই, কিন্তু ঘটনাটা কিন্তু এখনকার না, ঘটনাটা অনেক দিন আগেকার। আমি সেইভাবে লিখেছি যাতে সবাই খুব ভালো করে ফিল করতে পারে, তবে ঘটনাটা কিন্তু অনেক দিন আগেকার। এখন সেখানে মন্দিরটা আছে, তবে আগের মতন ওই সব কিছুই হয় না। এখন চারিদিকে এত পাপে ভরে গেছে যে ঠাকুরের দর্শন পাওয়া একটা যাই হোক, বুঝতে পারছো কি বলতে চাইছি। দাদা, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের জমজমাট একটি এপিসোড। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। আজকের 3টি ঘটনাই কিন্তু দারুণ ইউনিক বলতেই পারি, কারণ এইরকম ঘটনা আগে ভৌতিক কথা পরিবারে শোনানো হয়নি। যাই হোক, তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে দিয়েছো আমি জানি, যারা করোনি তারা তাড়াতাড়ি করে দাও। এবার আমরা চলে যাব শাউট আউট পর্বে। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে জিৎ, সেকেন্ড কমেন্ট করেছে আরিফ ইকবাল, থার্ড কমেন্ট করেছে সাগর সাহা। 3জনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে অঞ্জলি মণ্ডল, শান্তনু মিস্ত্রি, শুভঙ্কর ভট্টাচার্য, কার্তিক সাহা, স্বপ্না বাজেল, শুভঙ্কর মান্দি, অভিজিৎ দাস, রত্না রয়, সৌমিত্র চরণ, প্রশান্ত মোদক, ডিজে ভ্লগার অনিশ, পাপড়ি দোলা, সাথী সান্ত্রা, দীপ মণ্ডল, রিক মণ্ডল, অঙ্কুর চৌধুরী, অধরা, জবা দেবী, বাসুদেব দাস, সঙ্গীতা মজুমদার, সুমিত ঘোষ লিখেছে আজকের ঘটনা ইন্ডিয়া থেকে ডিরেক্ট আমেরিকা, মনে হচ্ছে জাস্ট জমে যাবে, একদম গো। তারপরে কমেন্ট করেছে চমকি ঘোষ। সামিমার আরি লিখেছে হাই দাদা, চলে এলাম গল্প শুনতে। কেমন আছো অমিতদা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি।
আমার মেয়ের নামটা নিও, শামীমা খাতুন। হ্যালো শামীমা খাতুন। তারপরে কমেন্ট করেছে শুভজিৎ দাস, লিখেছে হ্যালো অমিত দা, কেমন আছো? তোমার গলা না শুনে ঘুম আসে না আমাদের পরিবারের সবার, আমার নামটা একবার নিও, আমার নাম শুভজিৎ। হ্যালো শুভজিৎ। তারপরে কমেন্ট করেছে শিহাব শাফিরউদ্দিন, পম্পা মহন্ত, শিল্পা চ্যাটার্জি, সুমন্ত দাস, সুপর্ণা বর্মন, মনীষাহা দোয়েল লিখেছে ভৌতিক কথা অ্যানিমেশনে কবে কার্টুন আসবে দাদা ভাই? খুব তাড়াতাড়ি আসবে গো, একটু ব্যস্তর মধ্যে দিয়ে আছি, তবে আবার নতুন করে শুরু হবে সব কিছুই। তারপরে কমেন্ট করেছে বাসুদেব দাস, মলি পাল, এমডি মন, মনিকা ত্রিপুরা, তনুশ্রী সাহা, অমিতা ঠাকুর, সন্দীপ ফোর, চুমকি খাতুন, লং হেয়ার গার্ল লিখেছে হ্যালো অমিত দা, আমি বৃতিশা, আবারও চলে এলাম তোমার কণ্ঠে ঘটনা শুনে ভয় পাওয়ার জন্য। লাভ ফ্রম ওয়েস্ট বেঙ্গল সোনারপুর, অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তোমার জন্য এবং আমাদের ভৌতিক কথা পরিবারের জন্য। থ্যাংক ইউ বোন, খুব ভালো থেকো। আর কিছুদিন আগেই তো সোনারপুর গিয়েছিলাম। তারপরে কমেন্ট করেছে আদিবা মিম, লিখেছে হ্যালো অমিত দা, পুজো কেমন কাটালে? নিশ্চয়ই অনেক ভালো কাটিয়েছ, 3টি ঘটনাই ভালো লাগলো, বাংলাদেশ থেকে শুনছি। পৃথিবীর প্রায় সব জায়গাতেই এমন অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা কেউ দিতে পারেনি। একদম। তারপরে কমেন্ট করেছে সুশান্ত সাহা, মলয় চক্রবর্তী, সৌরভ লিখেছে আপনার চ্যানেলের সব ভিডিও দেখে নিয়েছি। থ্যাংক ইউ ভাই। তো এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।